আচ্ছা, তোদের আমি আগের দিন বোধহয় প্রেসিপিটেশন পড়িয়েছিলাম, তাই তো? প্রেসিপিটেশন হয়েছিল তো লাস্ট ক্লাসে? হ্যাঁ ম্যাম। ওকে, তো আজকে যেটা করব, we will discuss some techniques, immunodiffusion techniques based on the reaction of precipitation. Precipitation এর basic characteristic কি ছিল? What type of antigen and antibody react with each other? কি ধরনের অ্যান্টিজেন আর কি ধরনের অ্যান্টিবডির ইন্টারঅ্যাকশন প্রেসিপিটেশন? Soluble antigen with soluble. Very good, Sonali and Pratiksha. Soluble antigen with soluble. So there is formation of a visible precipitate. ঠিক আছে, আমি তোদের স্লাইড দিয়ে দিয়েছিলাম, লেখাটা তো পাঠিয়েছিলাম বোধহয়, পিডিএফটা পাঠিয়েছিলাম প্রেসিপিটেশন রিঅ্যাকশনস, পিডিএফটা পাঠিয়েছিলাম কি? না ম্যাম, একটা আপনি কিছু বইয়ের একটা মানে বইয়ের একটা হ্যাঁ হ্যাঁ, পিডিএফ বইয়ের পাঠিয়েছি। বই থেকেই তো পিডিএফ, সেটার কথাই তো বলছি। তো সেটা কি পড়েছিস তোরা? মানে অ্যাফিনিটি, অ্যাভিডিটি যে পার্টগুলো পড়িয়েছিলাম, প্রোজোন, পোস্টজোন, ফেনোমেনন, সেগুলো পড়া হয়েছে তো মোটামুটি? জোন অফ ইকুইভ্যালেন্স, কারণ ওটা পড়া না হলে এই পার্টগুলো কিন্তু বুঝতে পারবি না। ওটার উপর বেস করেই আমরা আজকের টেকনিকগুলো পড়বো। যখন একটা কন্টিনিউয়েশন ক্লাস হবে তখন আগের দিনের পড়াটা অ্যাটলিস্ট একটু দেখে আসবি, ভালো করে পড়িস না পড়িস, অন্তত একটু দেখে আসবি। দেখে না এলে পরের পার্টটা বোঝাতে খুব অসুবিধা হয়। এনিওয়ে, আজকে আমরা প্রেসিপিটেশন টেকনিক্স পড়বো কিছু। আমি স্লাইডটা শেয়ার করব। স্লাইড শেয়ার হচ্ছে? স্লাইড শেয়ার হচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো আজকে এটা একটা ডাউনলোডেড স্লাইড, দেখেই বুঝতে পারছো। তো এখানে আমরা যে জিনিসগুলো আজকে পড়বো সেগুলো খুব সুন্দর ডেপিক্ট করা আছে, হ্যাঁ, একদম পয়েন্ট ওয়াইজ। পরে আমি এটাকে একটু মডিফাই করে এর সঙ্গে আর কিছু ইনফরমেশন জুড়ে দিয়ে দেবো। তবে মোটামুটি ভাবে এই স্লাইডটাও আমি তোমাদের আজকেই পাঠিয়ে দেবো। এই স্লাইড এবং যে পেপারটা আমি পাঠিয়েছি পিডিএফ করে, ওটা একটা বইয়ের চ্যাপ্টার, বুক চ্যাপ্টার ওটা। কাজে ওর মধ্যে সবই পাবে, প্রেসিপিটেশন, নেচার অফ প্রেসিপিটেশন, টাইপস অফ ডিফারেন্ট প্রেসিপিটেশন টেকনিক্স, সবকিছুই পাবে। ওইটা যদি পড়ো, ওটার সঙ্গে এই পাওয়ার পয়েন্টটাও তোমাদের ট্যালি করে যাবে। তারপর দুটো মিলিয়ে আমি একটা স্লাইড তৈরি করে দেবো। তো আমরা যে ইমিউনোলজিক্যাল টেকনিক্স গুলো পড়বো, আমরা কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডির ইন্টারাকশন দিয়ে আগের দিন শুরু করেছিলাম। আমি বলেছিলাম যে the first type of antigen antibody interaction what we are going to discuss is precipitation. তো একটাই টাইপ আমরা পড়েছি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনের। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইন্টারাকশন প্রেসিপিটেশনের উপর বেস করে there are certain immunological procedures or diagnostic techniques, সেইগুলো আমরা আজকে স্টাডি করব। ওকে, সো এখানে দুটো টেকনিক আছে, সেটা সম্বন্ধে আমি একটু ছোট্ট করে বলে দেব, খুব ছোট্ট করে বলে দেবো, কারণ সেগুলো আমাদের খুব একটা পড়তে হয় না, কোয়েশ্চেনও আসে না। লাইট স্ক্যাটারিং কিভাবে মেজার করা হয়, প্যাসিভ ইমিউনোডিফিউশন টেকনিক্স আর ইলেকট্রোফোরেটিক টেকনিক্স, মেনলি এই দুটো এরিয়াতে আমরা কনসেন্ট্রেট করব। প্যাসিভ ইমিউনোডিফিউশন টেকনিক্স অ্যান্ড ইলেকট্রোফোরেটিক টেকনিক্স। সবাই কিন্তু খাতা পেন সঙ্গে রাখবে, আমি কিন্তু স্লাইডের বাইরেও অনেক কিছু বলবো যেগুলো তোমাদের রানিং নোট নিতে হবে। তো প্রেসিপিটেশন রিঅ্যাকশন, প্রেসিপিটেশন রিঅ্যাকশনটা যখন হয়, a soluble antibody interacts with soluble antigen, both are present in solution. Solution means the body fluid, in most cases that is plasma, blood plasma. Within the blood plasma there is interaction of the antibody with the soluble antigen, and there is formation of an insoluble precipitate. The precipitate একটু একটু নিশ্চয়ই মনে পড়বে, the precipitate forms in the form of a large ল্যাটিস, তাই তো?
ল্যাটিস স্ট্রাকচার আগের দিন আমরা দেখেছিলাম। So when the concentration of antigen and concentration of antibody are equivalent, then there will be formation of a large lattice. This lattice is known as the precipitate. This is the immune complex or antigen antibody complex which is precipitated. Now, if the concentration of antigen and the concentration of antibody are equivalent, then there will be zone of equivalence. Zone of equivalence. When the antigen and antibody meet with each other, there will be formed a zone of equivalence where the maximum amount of precipitin complexes would be formed. So, these precipitin complexes would precipitate at the zone of equivalence and there will be formation of a precipitin line. ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে রিঅ্যাকশন। এবার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সেস when formed at a high rate will precipitate out of a solution. When this precipitate will precipitate out of the solution, they result either in a turbid or in a cloudy appearance. আচ্ছা, cloudy appearance মানে সবাই জানে। cloudy appearance মানে কি? কিভাবে বোঝাবো আমি? মেঘের মতো বা ধোঁয়া ধোঁয়া অ্যাপিয়ারেন্স, তাই তো? আর টার্বিড কথাটার মানে কি? ঘোলা ঘোলা মানে ঘোলা ঘোলা। টার্বিড মানে হচ্ছে অস্বচ্ছ। অস্বচ্ছ বা ঘন, তাই তো? তাহলে টার্বিডিমেট্রি একটা টেকনিক আছে, এই টেকনিকগুলো আমরা ডিটেলে পড়বো না। টার্বিডিমেট্রি মেজার্স, এগুলো হচ্ছে প্রিভিয়াস টেকনিক্স। টার্বিডিমেট্রি মেজার্স দ্য টার্বিডিটি অর ক্লাউডিনেস অফ আ সলিউশন। কিভাবে মেজার করে? এই সলিউশনের মধ্যে দিয়ে লাইট পাস করানো হয়, আর এই লাইটটা যখন ওই প্রেসিপিটেন্ট কমপ্লেক্সের মধ্যে দিয়ে পাস করছে তখন ওই লাইটের অ্যামাউন্টটা মেজার করা হয়। ঠিক আছে? তাহলে দিস ইজ টার্বিডিমেট্রি which measures the turbidity of the solution by measuring amount of light directly passing through the solution. ওকে, আরেকটা টেকনিক আছে যেটার নাম হচ্ছে নেফেলোমেট্রি। নেফেলোমেট্রিটা কি? দিস ইজ অ্যান ইনডাইরেক্ট মেজারমেন্ট। Nephelometry measures the amount of light scattered by the antigen antibody complexes. মানে এখানে লাইট দিয়ে হিট করা হয় ইমিউন কমপ্লেক্সকে বা প্রেসিপিটেন্টকে, তারপর সেখান থেকে যতটা লাইট স্ক্যাটার হয় সেইটা মেজার করা হয়, সেখান থেকে প্রেসিপিটেশন কতটা হচ্ছে সেটা ইনডাইরেক্টলি কোয়ান্টিফাই করা হয়। ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে প্রিভিয়াস টেকনিক। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, প্রেসিপিটেশন অর ফ্লকিউলেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি এই রিঅ্যাকশনটাই আমরা একটু পরেই পড়বো। when soluble antibody binds to soluble antigen, there will come a point where lattice formation will occur. আমি আগের দিন বলছিলাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যদি অ্যান্টিজেন এবং স্পেসিফিক অ্যান্টিবডি যদি ইন্টারঅ্যাক্ট করে তাদের মধ্যে ল্যাটিস ফর্মেশন হবে। This will occur resulting in the precipitation occurring in a visible reaction. এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে দুটো লেয়ারের মাঝখানে ভিজিবল প্রেসিপিটিং ব্যান্ডস তৈরি হয়েছে। ঠিক আছে? These immune complexes have fallen out of solution. The soluble phase. ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রিঅ্যাকশনটাকে আমরা জানি প্রেসিপিটেশন বলে, এটাকে ফ্লকিউলেশনও বলা হয় বিকজ দেয়ার আর ফর্মেশন অফ ফ্লকিউলস। ছবিতে যেমন দেখা যাচ্ছে একটা ক্লাউডি অ্যাপিয়ারেন্স, ওরকম ফ্লকিউলস তৈরি হয়। টার্বিডিমেট্রি আমরা ডিটেলে পড়ছি না, নেফেলোমেট্রিও পড়ছি না। এবার আমরা চলে যাচ্ছি প্যাসিভ ইমিউনোডিফিউশন। এখানে যে ইমিউনোডিফিউশন টেকনিকস গুলো আছে সেগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ইমিউনোডিফিউশন ব্যাপারটা কি? দিস ইজ রিঅ্যাকশনস অফ অ্যান্টিজেন্স অ্যান্ড অ্যান্টিবডি ইন অ্যাগার জেল। অ্যাগার জেল, এবার আমি এটা বলবো একটু, জেলের কথাটা নেক্সট পেজেই আসছে। সেটা হচ্ছে আমরা আইদার অ্যাগার ইউজ করতে পারি বা আমরা অ্যাগারোসও ইউজ করতে পারি। অ্যাগার হচ্ছে একটা হাই মলিকুলার ওয়েট কমপ্লেক্স পলিস্যাকারাইড। ঠিক আছে? যেটাকে তোমরা জানো, জেল তৈরি করা তোমরা নিশ্চয়ই শিখেছো। তাহলে সেটাকে আমরা
ওয়াটারে ডিসলভ করে একটা ভিসকাস ম্যাট্রিক্স তৈরি করতে পারি। এবং আমি কতটা ওয়াটার দেব, মানে অ্যাগারোজের কনসেন্ট্রেশনটা কত থাকবে, এগার বলছি, এগার বা অ্যাগারোজের কনসেন্ট্রেশন কতটা থাকবে সেটা রেগুলেট করে আমি তার পোর সাইজ, এটা একটা ভিসকাস মিডিয়াম এবং এটা একটা পোরাস মিডিয়াম তৈরি করে, পোরাস মিডিয়াম। তো এই পোর সাইজটা আমি কন্ট্রোল করতে পারি, কতটা পোরাস হবে, কতটা ভিসকোসিটি থাকবে, এই ব্যাপারটা আমি কন্ট্রোল করতে পারি। নেক্সট হচ্ছে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি migrate towards each other. Where they meet in optimal proportions, they form a precipitate. নিশ্চয়ই প্রোজন আর পোস্টজোন ফেনোমেনন মনে আছে। প্রোজন মানে কি, কোনটা এক্সেস? প্রোজন মানে কোনটা এক্সেস মনে পড়ছে না? প্রোজন মানে কোনটা এক্সেস আর পোস্টজোন মানে কোনটা এক্সেস? প্রো মানে অ্যান্টিবডি। হ্যাঁ, প্রো মানে অ্যান্টিবডি এক্সেস আর পোস্টজোন মানে অ্যান্টিজেন এক্সেস, তাই তো? তাহলে প্রোজন বা পোস্টজোন কোথাও প্রেসিপিটেশন হবে না, যেখানে দুটো অপটিমাল ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনে মিট করবে, অর্থাৎ যেখানে জোন অফ ইকুইভ্যালেন্স ফর্ম হবে সেইখানে কিন্তু প্রেসিপিটেশন হবে। দিস ইজ প্যাসিভ। এটাকে প্যাসিভ ইমিউনোডিফিউশন টেকনিক বলার কারণ কি? কারণ হচ্ছে এরপরে আমরা ইলেকট্রোফোরেটিক টেকনিক করব। প্যাসিভ মানে যেখানে এটা নিজে থেকেই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি তাদের নিজস্ব রেটে ডিফিউজ করছে, যদিও এই ডিফিউশনটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা আমরা ডিসকাস করব। তো তারা নিজেরা ডিফিউজ করছে এবং তারা মিট করছে এবং আলটিমেটলি তারা প্রেসিপিটিন ফর্ম করছে, প্রেসিপিটিন লাইন বা প্রেসিপিটিন ব্যান্ড ফর্ম করছে। এখানে বাইরে থেকে কোনো অ্যাপ্লাইড ফোর্স দেওয়া হচ্ছে না। আমি বোঝাবার জন্য বলছি, আমি বাইরে থেকে কোনো ইলেকট্রিক্যাল ফোর্স বা কেমিক্যাল ফোর্স অ্যাপ্লাই করছি না, ঠিক আছে? সো প্যাসিভ বিকজ দে আর অ্যালাউড টু রিঅ্যাক্ট টু কমপ্লিশন with no enhancements such as an electrical charge applied. ঠিক আছে? ইলেকট্রিক্যাল চার্জ অ্যাপ্লাই করলে সেটা একটা অ্যাক্টিভ প্রসেস হতো, যেখানে আমি বাইরে থেকে একটা ইন্ডাকশন দিয়েছি, ইলেকট্রিক্যাল ইন্ডাকশন বা কেমিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে why this immunodifusion techniques have been regarded as passive, এরকম ছোট্ট একটা কোয়েশ্চেন আসতে পারে, তখন এটা বলতে হবে। নেক্সট আমরা দেখছি, একটু আগেই আমি বলছিলাম যে এগার বা এগারোস যাই আমরা ইউজ করি না কেন। প্রথম কথা হচ্ছে যে এগারটা হচ্ছে একটা কমপ্লেক্স পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট। হ্যাঁ, এগারোসটা কি? এগারোসটা হচ্ছে যে পিউরিফাইড এগার। হ্যাঁ, পিউরিফাইড এগার। তাহলে এগারোস বা এগার দুটোই আমরা ইউজ করতে পারি। এগার ইউজ করলে সুবিধাটা বেশি, তার কারণ হচ্ছে যে এগার বললাম না, এগারোস ইউজ করলে সুবিধাটা বেশি। তার কারণ হচ্ছে যে এগার মানে যেটা হচ্ছে র মেটেরিয়াল, যেটা সিউইড থেকে পাওয়া যায়, সেটার একটা স্ট্রং নেগেটিভ চার্জ আছে। ফলে সেটা কিন্তু আমি যে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল দিচ্ছি, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি, তার রেট অফ ডিফিউশনটাকে এফেক্ট করতে পারে, ঠিক আছে? তাহলে নিউট্রাল মিডিয়াম দেওয়াটাই সব থেকে ভালো, সেই জন্য আমরা প্রেফার করি এগারোস ওভার এগার। এগারোসটা মোস্ট প্রেফার্ড বিকজ দ্য চার্জ অফ এগারোস ইজ অলমোস্ট নীল, ঠিক আছে? ফলে ওই জেলের সঙ্গে রিয়েজেন্টের ইন্টারাকশনটা খুব কমে যায়। জেলটা কিন্তু রিয়েজেন্টের মুভমেন্ট, রিঅ্যাক্ট্যান্টের মুভমেন্টকে এফেক্ট করে খুব কম। তাহলে কি কি ফ্যাক্টর আছে যারা এই রেট অফ ডিফিউশনটাকে কন্ট্রোল করতে পারে? সাইজ অফ দ্য পার্টিকলস, সাইজ অফ দ্য পার্টিকলস, এটা রিঅ্যাক্ট্যান্টের পার্টিকল সাইজ, সেটার উপর ডিপেন্ড করবে। টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা খুব ভাইটাল, কারণ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের উপরে জেলের ভিসকোসিটি বা পোর সাইজ ডিপেন্ড করবে। নেক্সট পয়েন্টেই আমরা পাচ্ছি জেল ভিসকোসিটি অ্যান্ড হাইড্রেশন। এখানে একটু আগেই বলেছি যে জেল ভিসকোসিটি আবার অনেকটা আমাদের হাতে আছে, যে জেল মিডিয়ামটা তৈরি করছে, জেল ম্যাট্রিক্সটা, তাই না? আমি কি কনসেন্ট্রেশনের জেলটা বানাবো, ওয়াটার কতটা দেবো, তার উপরে তার ভিসকোসিটি এবং পোর সাইজ ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে ইন্টারাকশন অফ রিঅ্যাক্ট্যান্টস উইথ দ্য জেল। তার মানে দিস আর দ্য ফ্যাক্টরস which influence movement of the রিঅ্যাক্ট্যান্টস। রিঅ্যাক্ট্যান্টস বলতে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, তাদের রেট অফ ডিফিউশনটাকে কন্ট্রোল করে এই ফ্যাক্টরগুলো। এবার দেখো আমরা এখানে
চারটে মেথোডোলজি দেখতে পাবো। ঠিক আছে, এই যে মেথোডোলজির কথাগুলো আমি বলছি এগুলো কিসের উপর ডিপেন্ড করে? প্রথম কথা হচ্ছে যে এখানে কটা রিয়াক্ট্যান্ট ইউজ করা হচ্ছে সেটা একটা ফ্যাক্টর, আর কোন ওরিয়েন্টেশনে রিয়াক্ট্যান্ট মুভ করছে, কোন দিকে মুভ করছে তার উপর। তাহলে নাম্বার অফ রিয়াক্ট্যান্টস অ্যান্ড direction or orientation of movement of the reactants, those determine the types of immunodiffusion. চারটে মেথোডোলজি আমরা প্যাসিভ ইমিউনোডিফিউশন টেকনিকে আমরা চারটে মেথোডোলজি দেখতে পাই: সিঙ্গল ডিফিউশন, সিঙ্গল ডাইমেনশন, সিঙ্গল ডিফিউশন ডাবল ডাইমেনশন, ডাবল ডিফিউশন সিঙ্গল ডাইমেনশন অ্যান্ড ডাবল ডিফিউশন ডাবল ডাইমেনশন। একটা একটা করে এগুলো দেখতে পাবো। আচ্ছা, এবার বলি যে প্রথম যে টেকনিকটা ইউজ করা হয় সে দ্যাট ওয়াজ ডিভাইসড বাই আউডিন। মানে আমরা ওই শুরুতে একটা ছবি দেখেছিলাম, একদম শুরুতে, এই যে এখানে টেস্ট টিউবের মধ্যে দুটো লেয়ার মিট করছে, প্রেসিপিটেড লাইন ফর্ম হচ্ছে। তো এখানে আমরা যে আউডিনের যে মেথডটা দেখছি সেটা অনেকটা এরকমই। দিস ইজ ডাবল ডিফিউশন সিঙ্গল ডাইমেনশন। ঠিক আছে, ডাবল ডিফিউশন প্রথম আউডিন তৈরি করেছিলেন সিঙ্গল ডিফিউশন সিঙ্গল ডাইমেনশন, তারপর ডাবল ডিফিউশন সিঙ্গল ডাইমেনশন। তাহলে এখানে আমরা দেখছি একটা টেস্ট টিউবের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে। টেস্ট টিউবের মধ্যে কি হচ্ছে যে আমি অ্যান্টিবডি সলিউশন লেয়ার করেছি, তার ওপরে তার ঠিক টপেই আমি অ্যান্টিজেন সলিউশন পোর করেছি। এবার কি হচ্ছে, the point at which the antigen meet with the antibody and they are present in their optimal concentrations, they interact with each other to form the antigen antibody complex in the structure of a lattice. Large lattice will be formed, and this is called the precipitin, which is the immune complex, and a visible precipitin band will be formed. This band is the visible band because it stands out of the solution. It is not soluble, so it stands out of the solution, and this is called the precipitin line or the precipitin band. ঠিক আছে, এটা তাহলে আউডিনের ফার্স্ট এক্সপেরিমেন্ট, which is called single diffusion. সিঙ্গল ডিফিউশনের পরে আসছে ডাবল ডিফিউশন। ঠিক আছে, আমরা কি করব, আমরা এই যে আউডিনের টেকনিকটা এখানে দেখতে পাচ্ছ, আমি একটু বলে দিই। যেটা বললাম সেটাই একটু রিড আউট করছি। সলিউশন অফ দ্য অ্যান্টিবডি ইজ কেয়ারফুলি লেয়ার্ড on top of a solution of antigen such that there is no mixing between the two. With time, at the interface where the two layers meet, antigen antibody complexes form a visible precipitate. ঠিক আছে, তাহলে তিনটে টেস্ট টিউব আমরা ছবিতে দেখতে পাচ্ছি। দুটো টেস্ট টিউবে কি আছে, আমার নেগেটিভ কন্ট্রোল আছে। নেগেটিভ কন্ট্রোল বলতে একটাতে অনলি অ্যান্টিবডি সলিউশন আছে, আরেকটাতে অনলি অ্যান্টিজেন সলিউশন আছে, আর সেকেন্ড লেয়ারে একটা ইররেলিভেন্ট প্রোটিন দেওয়া হয়েছে। ইররেলিভেন্ট প্রোটিন মানে অ্যান্টিজেন নয়, স্পেসিফিক অ্যান্টিজেন নয়, অন্য যে কোনো প্রোটিন। তো অন্য যে কোনো প্রোটিন দিলে স্বাভাবিকভাবেই কি হবে, প্রেসিপিটেন্ট ব্যান্ড ফর্ম হবে না, তাই তো। আর থার্ড টেস্ট টিউবটায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবডি সলিউশন হ্যাজ বিন লেয়ার্ড and on the top antigen solution has been poured. So when they meet in optimal concentration at the midline, there is formation of a large lattice. This lattice is insoluble and this forms a visible band. This band is called the precipitin band or precipitin line. আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? কারোর কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে বলো, কারণ এইটা হচ্ছে সিম্পলেস্ট টেকনিক, এরপরে আমরা মাচ কমপ্লেক্স টেকনিক গুলোতে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে নেক্সট আমরা যেটাই যাচ্ছি সেটা হচ্ছে রেডিয়াল ইমিউনো ডিফিউশন। রেডিয়াল ইমিউনো ডিফিউশনের ছবিটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে আইডিয়াটা পরিষ্কার হবে। হ্যাঁ, রেডিয়াল ইমিউনো ডিফিউশনে কি করা হয়, ইট ইজ আ কমন ল্যাবরেটরি প্র্যাকটিস। এটা কিন্তু ইউজ করা হতো, ক্লিনিক্যাল টেকনিক হিসেবে ইউজ করা হতো, এখন হয় না। এখন এখানে একটা জেল ম্যাট্রিক্স তৈরি করা হয়, যেরকম বললাম যে আইদার অ্যাগার দিয়ে অথবা অ্যাগারোস দিয়ে। অ্যাগারোস ইজ মোর প্রেফার্ড বিকজ অ্যাগারোস হ্যাজ দ্য নিউট্রাল চার্জ। সো এরকম একটা জেল ম্যাট্রিক্স তৈরি করা হলো, যেটা কিনা পোরাস, যার মধ্যে দিয়ে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি মলিকিউল
মুভ করতে পারে বাই দ্য প্রসেস অফ ডিফিউশন। ওকে, সো জেলের মধ্যে অ্যান্টিবডিটাকে ইউনিফর্মলি স্প্রেড করা হলো, পুরো জেলটাতে অ্যান্টিবডিটাকে ইউনিফর্মলি স্প্রেড করা হলো। ঠিক আছে, এবার অ্যান্টিজেনটা কোথায় দেওয়া হবে? দেখো, লক্ষ্য করে দেখো যে অ্যান্টিবডি কন্টেনিং জেল যেটা, তার মধ্যে কতগুলো ওয়েল তৈরি করা হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট ফুটোগুলো আমরা দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের যে মাঝখানে ফুটোগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওয়েল। ওয়েল তৈরি করা হয় কিভাবে জেলের মধ্যে, সেটাও তোমরা জানো, নিশ্চয়ই জানো। তোরা কি জেল করেছিস? একবারও ল্যাবে জেল তৈরি করেছিস? জেল চালিয়েছিস কি? না ম্যাম। একবারও হয়নি, তাই তো? তাহলে তোদের সেই আইডিয়াটা নেই। ঠিক আছে, আমি একটু একটু বলছি। প্রথম কথা হচ্ছে যে একটা অ্যাগার বা অ্যাগারোস পাউডার পাওয়া যায়, ঠিক আছে? সেটাকে জলের সঙ্গে মিশিয়ে আমি সেটার কনসেন্ট্রেশনটা ঠিক করতে পারি। হ্যাঁ, ধর আমি বললাম, সাপোজ আমি তোকে বললাম যে 3% অ্যাগারোস তৈরি করতে হবে আমাকে। তুই কিভাবে করবি 3% অ্যাগারোস, আমাকে বল দেখি। 3% মানে কি? কে বলবে? দীপ বলতে পারবি? না, কে বলতে যাচ্ছিল একজন? বল, যে 3 বলতে গ্রাম পাউডার নেবো, হ্যাঁ বল। 3 গ্রাম পাউডার আর 100 ml জল, এরকম কিছু হ্যাঁ, কনসেপ্ট? এক্স্যাক্টলি তাই। পার্সেন্টেজ মানেই তাই। হ্যাঁ, কেমিস্ট্রিতে এগুলো একটু পড়ে রাখবে, এগুলো কিন্তু নেটে কোয়েশ্চেন আসে। মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, যেগুলো আমরা কেমিস্ট্রিতে 12-এ পড়েছি। হ্যাঁ, পার্সেন্টেজ, এই জিনিসগুলো একটু পড়ে রাখবি। তো আমরা পার্সেন্টেজ 3% সলিউশন বানাবো, মানে হচ্ছে আমি 100 ml 3 গ্রাম দেবো। আমাকে যদি 0.3% 11 সলিউশন করতে বলে, 11 সেল, তাহলে আমি 0.3 গ্রাম দেবো। ঠিক আছে, এইভাবে আমাকে তৈরি করতে হয়। তো এই যে আমি পার্সেন্টেজটা বলছি, এই কনসেন্ট্রেশনের উপরে জেলের ভিসকোসিটিটা ডিপেন্ড করে। মানে আমি যদি চাই যে খুব ছোট মলিকিউলার সাইজের মলিকিউল গুলো পাস করুক, তাহলে আমি জেলের ভিসকোসিটিটা বাড়িয়ে দেবো। ভিসকোসিটি মানে তো ঘনত্ব, সান্দ্রতা। এটা বাড়িয়ে দিলে কি হবে? জেলের পোর সাইজটা ছোট হয়ে যাবে। আর আমি যদি চাই যে একটু বড় মলিকিউলার সাইজের মলিকিউল গুলো ডিফিউজ করবে, তাহলে আমি জেলটাকে একটু লেস ভিসকাস করব। ঠিক আছে, লেস ভিসকাস করলে আমি জলের পরিমাণ বাড়াবো। তখন কি হবে? জেলের পোর সাইজ গুলো একটু বড় হবে। সেটা হলে একটু বড় সাইজের মলিকিউল গুলো পাস করতে পারবে। এইটা হচ্ছে টেকনিক। আর ওয়েলটা কিভাবে করা হয়? জেলটাকে কাস্ট করা হয়। কাস্ট করা মানে হচ্ছে যে জেলটা নিয়ে, জেলটাকে জলের মধ্যে মিশিয়ে ওটাকে গরম করতে হয়, বয়েল করতে হয় অ্যাকচুয়ালি। বয়েল করার পরে ওটা ঠান্ডা হয় এবং আমি একটা ট্রের মধ্যে ওটাকে ঢেলে দিই। ঢেলে দিয়ে ওটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে জমে যায়। হ্যাঁ, তখন একটা অনেকটা আমাদের জেলি বা জ্যাম যেরকম দেখতে হয়, ওই রকম জিনিসটা হয়ে যায়। ঠিক আছে, ওটা একটা ম্যাট্রিক্স তৈরি করে, সেমি সলিড ম্যাট্রিক্স তৈরি করে। এবার ওর মধ্যে আমার গ্লাস রড থাকে, গ্লাস রড দিয়ে বা কোনো পাংচার করার কিছু মেশিন দিয়ে আমি হোল বা ওয়েল তৈরি করতে পারি। ওয়েলটা তৈরি করার সময় আমাকে খুব কেয়ারফুল থাকতে হয়, কারণ ওয়েলটা কিন্তু নিচ পর্যন্ত যাবে না। নিচ অব্দি যদি যায়, মানে জেলটা যদি পুরো ফুটো হয়ে যায়, তখন কি হবে? যে আমি যে স্যাম্পেলটা দেবো, স্যাম্পেলটা তো ভেতর দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো কাজেই কোনো নিক বা কাট, নিক মানে হচ্ছে কাটা, নিক বা কাট যেন না তৈরি হয়, সেটা আমাকে দেখতে হবে। ওটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আস্তে আস্তে অভ্যেস হয়ে যায় ঠিকঠাক ওয়েল পাংচার করা। এবার যখন আমি স্যাম্পলটাকে লোড করব, তখনও আমাকে খেয়াল রাখতে হয় যে আমি পিপেট দিয়ে, মাইক্রো পিপেট দিয়ে লোড করব। আমাকে কিন্তু খেয়াল রাখতে হয় যে ওভার ফিলিং বা আন্ডার ফিলিং না হয় যাতে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। ওভার ফিলিং মানে অতিরিক্ত দিলে সেটা কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে, ভেসে বেরিয়ে যাবে, এমনিতেই ছড়িয়ে যাবে, নর্মালি ডিফিউজ করার আগেই সেটা ছড়িয়ে যাবে। আন্ডার ফিলিং যদি কম কনসেন্ট্রেশন হয়, তাহলে সেটা খুব স্লোলি ডিফিউজ করবে, তখন ওই জোন অফ ইকুইভ্যালেন্সে পৌঁছাতে সমস্যা হবে। আবার স্পিলেজ অফ স্যাম্পল হতে পারে, মানে ওয়েলের উপর আমি যখন দিচ্ছি তখন তার বাইরেও ছড়িয়ে দিলাম, সেটাও সমস্যা। তো এইগুলো মেনটেন করতে হয়। এগুলো আমি সবই পরে বলতাম, এখন জেলের কথা বলছি বলে বলে দিলাম। তাহলে যাই হোক, ছবিতে তোরা দেখতে পাচ্ছিস যে এরকম একটা জেল ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। তৈরি করে তার মধ্যে সার্টেন ডিস্টেন্সে কতগুলো ওয়েল ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, এইবার এখানে 3টে লাইন তোরা দেখতে পাচ্ছিস। 3টে লাইন করার কারণ কি? যে আমি কিন্তু ডিফারেন্ট আননোন অ্যান্টিজেনকে
নোন অ্যান্টিজেনের সঙ্গে কম্পেয়ার করতে পারি। নোন অ্যান্টিজেনের সঙ্গে কম্পেয়ার করতে গেলে আমাকে কি করতে হবে, আগে আমাকে একটা লাইনের ওয়েলগুলোতে, ধর উপরের লাইনের ওয়েলগুলোতে নোন কনসেন্ট্রেশনের অ্যান্টিজেন আমি দিয়েছি, হ্যাঁ, আর তার সঙ্গে আমি একটা কন্ট্রোল দিয়েছি আর আমার স্যাম্পল অ্যান্টিজেনগুলো দিয়েছি, ঠিক আছে? তাহলে কি হবে যে জেল ম্যাট্রিক্সটাতে পুরোটাই অ্যান্টিবডি ছড়িয়ে আছে, আর ওয়েলগুলোর মধ্যে আমি অ্যান্টিজেনটাকে লোড করলাম, বিভিন্ন কনসেন্ট্রেশনের অ্যান্টিজেন লোড করলাম। মানে রেডিয়াল ইমিউনো ডিফিউশনে আমি কিন্তু মাল্টিপল কনসেন্ট্রেশন মানে মাল্টিপল অ্যান্টিজেন দিতে পারি। তাহলে আমার সুবিধা হচ্ছে যে আমি সেগুলোকে কম্পেয়ার করতে পারি। সো দিস ইজ আ কোয়ালিটেটিভ টেকনিক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ অলসো আ কাইন্ড অফ কোয়ান্টিটেটিভ টেকনিক। কোয়ান্টিফাই আমি কিভাবে করব সেটা একটু ব্যাখ্যা করতে হবে, সেটা আমি পরে বলছি। তাহলে দেখো ছবিটা দেখে বুঝতে পারছো যে ওয়েলের মধ্যে যে অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনটা আস্তে আস্তে ডিফিউজ করছে। ইট টেক্স টাইম, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত টাইম নিতে পারে, ঠিক আছে? ইট টেক্স টাইম। তাহলে ডিফিউজ করতে 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 এটা অ্যান্টিবডিকে মিট করছে এবং ভিজিবল প্রেসিপিটেট তৈরি হচ্ছে। ওই যে সাদা মতো হয়ে যাচ্ছে, গোল যে রেডিয়াসটা ফর্ম করছে, সেটা আর কিছুই না, ওটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স। ওই জায়গাগুলোতে অ্যান্টিজেন অ্যান্টিবডি মিট করে, কারণ অ্যান্টিবডি তো পুরো জেলটাতেই ছড়িয়ে আছে, তাহলে অ্যান্টিজেনটা যত এগোচ্ছে সে তত অ্যান্টিবডিকে মিট করছে এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে। তাহলে ঠিক দেখো, ওয়েলের মধ্যে অ্যান্টিজেন ছিল, ওয়েলের চারপাশটায় একটা সার্কেলের মতো করে বৃত্তাকারে ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিটেড হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে রেডিয়াল ইমিউনো ডিফিউশন। বুঝতে পারলে সবাই? মোটামুটি মোটামুটি বুঝতে পারলি? কারোর কোনো কোয়েশ্চেন আছে এর থেকে? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারিস। এবার আমরা কোয়ান্টিফিকেশনটা বলবো। হ্যাঁ, কোয়ান্টিফিকেশনটা আমরা কিভাবে করতে পারি, এই যে ওয়েলের পাশে এই যে রিংটা আমি পাচ্ছি, হ্যাঁ, একটা সাইক্লিক্যাল রিং পাচ্ছি, এই রিং এর যে ডায়ামিটার, দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যান্টিজেন কনসেন্ট্রেশন, ঠিক আছে? ডায়ামিটার অফ দ্য রিং অ্যারাউন্ড দ্য ওয়েল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যান্টিজেন কনসেন্ট্রেশন। এটাকে আমি দুভাবে মেজার করতে পারি। ছবিটা তো দেখা হলো, এবার আমি একটু বলে দিই। প্রসিডিওরটা আমরা করেছি, অ্যান্টিবডি মিক্সড উইথ অ্যাগার poured into the plate, holes punctured, স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অ্যান্ড পেশেন্ট স্যাম্পল, মানে যেটা আমার টেস্ট, সেটা আমি ওয়েলে অ্যাড করলাম। তিনটে লাইন ওই জন্য ছবিতে দেখানো আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কন্ট্রোল, আর একটা হচ্ছে স্যাম্পল। এইবার অ্যান্টিজেন will diffuse out and form the precipitin ring. The diameter of the ring is directly proportional to the concentration of the antigen. এবার যেহেতু আমার নোন স্যাম্পল আছে, নোন স্যাম্পল থেকে আমি স্ট্যান্ডার্ড কাফ তৈরি করতে পারি। দেখ ওপরের যে লাইনটায়, সেখানে লক্ষ্য করে দেখ, ওয়েলগুলো থেকে যে অ্যান্টিজেন বেরোচ্ছে আস্তে আস্তে তার কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করছে, কারণ আমরা কি বলেছি যে ডায়ামিটার অফ দ্য রিং ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যান্টিজেন, তাই তো? তাহলে ডায়ামিটারটা যত বড় হবে তার মানে হচ্ছে অ্যান্টিজেন কনসেন্ট্রেশন তত বাড়ছে, তাই না? তাহলে উপরের লাইনটা দেখলে আমরা বুঝতে পারছি যে ওখানে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ অ্যান্টিজেন দেওয়া হয়েছে, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন। স্ট্যান্ডার্ড লাইন, তাহলে ওখান থেকে আমরা যে অ্যান্টিজেন কনসেন্ট্রেশন, আমি তো জানি যে কি কনসেন্ট্রেশনের অ্যান্টিজেন আমি দিয়েছি, ওইটা থেকে আমি একটা স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করতে পারি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড কার্ভটা তৈরি করে ওটার সঙ্গে আমি আননোন স্যাম্পেলের কনসেন্ট্রেশনটা কম্পেয়ার করতে পারি। আমি যদি একটা প্লট তৈরি করতে পারি, স্ট্যান্ডার্ড কার্ভ ক্রিয়েট করতে পারি, সেখান থেকে আমি কোয়ান্টিফাই করতে পারি। এবার এই কোয়ান্টিফিকেশনের দুটো মেথড আছে, ঠিক আছে? টু টেকনিকস ফর মেজারমেন্ট অফ দ্য রেডিয়াল ইমিউনোডিফিউশন। প্রথমটা হচ্ছে ম্যানসিনির টেকনিক, MANCINI। তোদের যে পেপারটা পাঠিয়েছি ওটা পড়লেই তোরা পেয়ে যাবি। ম্যানসিনির টেকনিক which is called the এন্ড পয়েন্ট মেথড। এন্ড পয়েন্ট মেথড মানে যেখানে পুরো রিয়াকশনটাকে কমপ্লিট হতে দেওয়া হয়, পুরো রিয়াকশনটাকে কমপ্লিট হতে দেওয়া হয়, মানে এটা জোন অফ ইকুইভ্যালেন্স অবধি ডায়ামিটারটা এনহ্যান্স করে। তো এই ক্ষেত্রে যেহেতু এটাকে কমপ্লিশন অবধি যেতে দেওয়া হয়, মানে যার পরে আর ডায়ামিটার বাড়বে না, যে টাইমের পরে আর ডায়ামিটার বাড়বে না, রিং সাইজ বাড়বে না, সেই সময়টা প্রায় 24 থেকে 72 ঘন্টা সময় লাগে। 24 to 72 hours it takes, ওকে?
সেখানে কি করা হয়, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য এন্ড পয়েন্ট মেথড, ইট অ্যালাউস দ্য রিয়াকশন টু গো টু কমপ্লিশন, তাই তো। হিয়ার দ্য স্কোয়ার অফ দ্য ডায়ামিটার, মানে রিং যেটা তৈরি হচ্ছে ওই রিংটার উপরে স্কোয়ার করা হয়। তো স্কোয়ার অফ দিস ডায়ামিটার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য অ্যান্টিজেন। তাহলে একটা গ্রাফ করা হয় যেখানে এক্স অ্যাক্সিসে নেওয়া হয় অ্যান্টিজেন কনসেন্ট্রেশন, আর ওয়াই অ্যাক্সিসে নেওয়া হয় হচ্ছে আমার স্কোয়ার ডায়ামিটার নেওয়া হয়, ঠিক আছে। তাহলে এইটা করে আমার একটা কার্ভ তৈরি করা হয়, এই কার্ভটার মধ্যে থেকে আমি আননোন স্যাম্পলের কনসেন্ট্রেশন ইজিলি বের করতে পারি, এইভাবে আমি কোয়ান্টিফাই করতে পারি। তাহলে দিস ইজ ইন দিস ওয়ে দিস ইজ এ কোয়ান্টিটেটিভ টেকনিক, এটাকে যদি আমি কমপ্লিট করতে দিই। আরেকটা হচ্ছে যেটাকে কাইনেটিক মেথড বলা হয়, ইট ইজ অলসো কোয়ান্টিটেটিভ টেকনিক। এটা হচ্ছে ফাহে অ্যান্ড ম্যাকালভি ডিভাইস করেছিলেন, দুজন সায়েন্টিস্ট, ফাহে অ্যান্ড ম্যাকালভি, নামগুলো দেখবি ওই পেপারে আছে। এরা কি করেছিলেন, এরা পুরো রিয়াকশনটা মানে কমপ্লিট হওয়া অবধি ওয়েট করেন না, দে অ্যালাউ দ্য ডিফিউশন অফ দ্য অ্যান্টিজেন্স আপ টু 18 আওয়ার্স, মোটামুটি 18 ঘন্টা অবধি তারা ওয়েট করেন। 18 ঘন্টা অবধি ওয়েট করার পরে তারা কি করেন, তারা লগ ক্যালকুলেট করেন। লগ ক্যালকুলেট মানে বলা হচ্ছে যে ডায়ামিটার অফ দ্য রিং ইজ প্রপোর্শনাল টু লগ অফ দ্য কনসেন্ট্রেশন, diameter of the ring is proportional to log of the concentration। তাহলে এখানে যে গ্রাফ পেপারটা নেওয়া হয় সেটা হচ্ছে সেমি লগ পেপার। হ্যাঁ, আমরা যদি কোনো লগ ভ্যালু নিই তাহলে সেমি লগ পেপারে গ্রাফটা ড্র করা হয়। সেমি লগ পেপারে লগ এক্সিসে অ্যান্টিজেন কনসেন্ট্রেশন নেওয়া হয়, আর অ্যারিথমেটিক এক্সিসে ডায়ামিটারটা নেওয়া হয়। এখানে স্কোয়ার ডায়ামিটার নয়, ডাইরেক্ট ডায়ামিটারটা নেওয়া হলো। এইবার সেখান থেকে আমাদের রিডিংটা বার করা যেতে পারে, বুঝতে পারলে। তো এই টেকনিকে আমরা এখানে এই যে ছবি দেওয়া আছে দেখ, আমরা কিভাবে করতে পারি। স্ট্যান্ডার্ড মানে ইনক্রিজিং কনসেন্ট্রেশন, স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন গুলো বসিয়ে আমরা স্ট্যান্ডার্ড কার্ভটা তৈরি করলাম। এবারে আমি যে আমার স্যাম্পল পেলাম বি সি, ঠিক আছে, তার দেখো অ্যান্টিজেন কনসেন্ট্রেশনটা আমি বার করব কিভাবে, ডায়ামিটারটা আমি বসাচ্ছি ওয়াই অ্যাক্সিসে, প্লট করছি, ডায়ামিটার থেকে করেসপন্ডিং কনসেন্ট্রেশনটা আমি বার করে ফেলছি। এইভাবে আমি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানেও দেখ, এখানেও দেখা যাচ্ছে ডায়ামিটার অফ দ্য রিং, ডায়ামিটার অফ দ্য রিং ইন মিলিমিটার, আর ওখানে হচ্ছে কনসেন্ট্রেশন। তো এইভাবে স্ট্যান্ডার্ড কার্ভ করা যেতে পারে। আচ্ছা, সোর্সেস অফ এরারটা আমি বলছি, তার আগে একটু বলে নিই যে কি ধরনের মলিকিউল আমরা রেডিয়াল ইমিউনোডিফিউশনে কোয়ান্টিফাই করতে পারি। হ্যাঁ, it is usually used to measure different type of immunoglobulins। immunoglobulins এর মধ্যে IgA আছে, IgG আছে, IgM আছে, and different type of complement proteins। complement proteins ও ইউজ করা হয়, ঠিক আছে। তো এখন আরো অনেক সেনসিটিভ অটোমেটেড সিস্টেম বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে রেডিয়াল ইমিউনোডিফিউশন করে অনলি লো মলিকিউলার ওয়েট কম্পাউন্ড গুলো যেমন IgD বা IgGর কোনো সাবক্লাস সেগুলোকে অ্যানালিসিস করা হয়। এবার সোর্সেস অফ এরর, কি কি ভুল ত্রুটি হতে পারে যেগুলো ম্যানুয়াল এরর, যেগুলো খেয়াল রাখতে হয়, একটু আগেই আমি এগুলো ডিসকাস করছিলাম। ওভার অর আন্ডার ফিলিং অফ দ্য ওয়েল, স্পিলিং অফ স্যাম্পলস onto the outside of the well, meeting the well with the pipette tip, মানে পিপেট দিয়ে আমি যখন লোড করছি পিপেটের খোঁচা লেগে, জেলটা তো সেমি সলিড মিডিয়াম, হার্ড নয়, পিপেটের খোঁচা লেগে কোথাও একটা ফুটো হয়ে গেল, তখন কিন্তু খুব সমস্যা। ইমপ্রপার ইনকিউবেশন টাইম অর টেম্পারেচার, আমাকে টেম্পারেচারটা মেনটেন করতে হবে, ইনকিউবেশন টাইমটা আমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। ইনকারেক্ট মেজারিং অফ দ্য ওয়েলস, মানে ওয়েলের ডায়ামিটারটা আমি ঠিকঠাক মেজার করতে পারলাম না, এটা একটা সমস্যা হতে পারে। তাহলে এইগুলো দিস আর দ্য ম্যানুয়াল এরর, পসিবল এরর্স। আচ্ছা, এবার বড় রেডিয়াল ইমিউনোডিফিউশন টেকনিক সবাই বুঝতে পেরেছো? কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো বলো। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাম কাইনেটিক মেথডটা একবার বলবেন? হ্যাঁ বলবো। কাইনেটিক মেথডটা হচ্ছে, কাইনেটিক মেথডে কি করা হয় যে যতক্ষণ ওটা জোন অফ ইকুইভ্যালেন্সে পৌঁছাবে
অপটিমাম প্রেসিপিটেশন হবে অতক্ষণ পর্যন্ত ওয়েট করা হয় না। হিয়ার দ্য রেজাল্ট হ্যাজ বিন টেকেন অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 18 আওয়ার্স। 18 ঘন্টা স্টার্ট অফ দ্য রিয়াকশনের পরে 18 ঘন্টা পরে মেজারমেন্টটা নেওয়া হয়। এবারে এখানে কি করা হয়, এখানে সরাসরি রিং ডায়ামিটার মানে এই যে তো রিং গুলো ফর্ম হচ্ছে, রিং ডায়ামিটারটাকে প্লট করা হয় আর অ্যান্টিজেনের কনসেন্ট্রেশনটাকে প্লট করা হয়। ঠিক আছে, নোন অ্যান্টিজেনের কনসেন্ট্রেশন থেকে স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করা হয়। করে আমি যেটা বললাম এখানে তোরা দেখছিস যে এখানে আমরা এক্স অ্যাক্সিসে অ্যান্টিজেন কনসেন্ট্রেশন মানে নোন কনসেন্ট্রেশনটাকে প্লট করেছি, আর ওয়াই অ্যাক্সিসে আমরা রিং ডায়ামিটারটাকে প্লট করেছি। ঠিক আছে, এটা দেখানো হয়েছে এখানে যে স্ট্যান্ডার্ড কার্ভটা দেখানো হয়েছে এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট মেথড। এন্ড পয়েন্ট মেথড কারণ আমি দেখছি ডায়ামিটার এখানে স্কোয়ারে নেওয়া হয়েছে, স্কোয়ার ডায়ামিটার। ঠিক আছে, আর আমি যদি কাইনেটিক মেথড করি সেটা আমাকে সেমি লগ পেপারে করতে হবে, কারণ সেখানে আমি লগ ভ্যালুটা নেব, লগ অফ দ্য কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন না ধরে লগ অফ দ্য কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে সেমি লগ পেপারে আমি লগ অ্যাক্সিসে নেব হচ্ছে অ্যান্টিজেন কনসেন্ট্রেশন, আর এরিথমেটিক অ্যাক্সিসে নেব হচ্ছে ডায়ামিটারটা নেব। ঠিক আছে, এই দুটোকে কম্পেয়ার করে আমি স্ট্যান্ডার্ড কার্ভ থেকে আননোন স্যাম্পেলের কনসেন্ট্রেশনটা বার করব। ওকে, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা পরেরটায় যাব, ডাবল ডিফিউশন। ঠিক আছে, আমি তাহলে পরেরটা শুরু করছি। এবার আমরা আসছি অক্টালোনির মেথড। হ্যাঁ, অক্টালোনি জেল ডিফিউশন, দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য অক্টালোনি double diffusion techniques. This is one of the older immuno diffusion techniques, মানে আউটিনের প্রেসিপিটেশন রিয়াকশন একটা, তারপরে অক্টালোনির রিয়াকশন একটা। এগুলো না খুব কমন, মানে ইমিউনোলজি যারা পড়ে স্পেশাল পেপার এই কোয়েশ্চেনগুলো ভীষণ কমন। এগুলো টেকনিকগুলো অনেক সময় শর্ট নোট হিসেবে লিখতে দেওয়া হয়, তখন সুন্দর করে গুছিয়ে লিখবে। তো প্রথম কথা হচ্ছে যে এটাকে ডাবল ডিফিউশন টেকনিক বলার কারণটা কি? ডাবল ডিফিউশন টেকনিক বলার কারণ হচ্ছে রেডিয়াল ইমিউনো ডিফিউশনে আমরা কি দেখলাম যে অ্যান্টিবডিটাকে আমি জেল ম্যাট্রিক্সের সঙ্গে মিক্স করে দিয়েছি। ঠিক আছে, বা পুরো জেলের উপরে ইউনিফর্মলি স্প্রেড করে দিয়েছি। আমি আইদার অ্যাগারের সঙ্গে মিক্স করে দিতে পারি অথবা পরেও স্প্রেড করে দিতে পারি পুরো জেলটার উপরে। আচ্ছা, কাজে ওখানে ডিফিউজ করেছিল শুধু অ্যান্টিজেনটা, অ্যান্টিজেনটা ওয়েল থেকে বেরিয়ে ডিফিউজ করেছিল অ্যান্টিবডির মধ্যে। কিন্তু অক্টালোনির মেথডে কি হবে যে both antigen and antibody would diffuse independently through a semi-solid medium in 2 dimensions. ঠিক আছে, 2 ডাইমেনশন। তাহলে এটাকে আমরা কি টেকনিক বলবো? ডাবল ডিফিউশন, ডাবল ডাইমেনশন। ডাবল ডাইমেনশন কারণ এখানে একবার হরাইজন্টালি মুভ করানো হবে, একবার ভার্টিক্যালি মুভ করানো হবে। তো অ্যাগার জেল ইজ দ্য ইউজুয়াল সাপোর্ট মিডিয়াম। রিয়াকশনটা আমরা একটা গ্লাস স্লাইডে করতে পারি অথবা পেট্রি ডিশে করতে পারি। ঠিক আছে, জেলের মধ্যে ওয়েল তৈরি করা হয়, ওয়েল বা ট্রাফ তৈরি করা হয়, তার মধ্যে রিয়াক্ট্যান্টস গুলো দেওয়া হয়। এইবারে ওটাকে ইনকিউবেট করে রেখে দেওয়া হয় ময়েস্ট চেম্বারে, কারণ আমাকে টেম্পারেচার হিউমিডিটি এগুলো মেনটেন করতে হবে এবং ইনকিউবেশন টাইমটাও আমাকে মেনটেন করতে হবে। তো মোটামুটি 12 থেকে 48 ঘন্টা পরে আমরা দেখবো যে প্রেসিপিটেন্ট লাইনস তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা আছে আমরা দেখি। হোলস punched in agar, known antibody or antigen added to the center well. Known sample, center wellটা কি ছবিটা দেখে আমি এক্ষুনি বুঝতে পারবো। Known sample added to the outer well, unknown sample added to the outer well next to unknown sample. Wait for bands to form. This is a qualitative technique, simply determines the presence, not the concentration. তাহলে কোনো কোনো সময় আমার কনসেন্ট্রেশন মেজার করার দরকার হয় না, আমি জানতে চাইছি পেশেন্টের কোনো একটা ভাইরাল ডিজিজ হয়েছে, তাহলে আমার অ্যান্টিজেনটা কি ভাইরাল অ্যান্টিজেন, আমি সেটার জন্য স্পেসিফিক অ্যান্টিবডি দেব, দিয়ে দেখবো প্রেসিপিটিন ব্যান্ড ফর্ম হচ্ছে কিনা। যদি ব্যান্ড ফর্ম হয় তার মানে সিরামের মধ্যে ওই ভাইরাল অ্যান্টিজেনটা আছে, তাহলে আমার রেজাল্ট হচ্ছে পজিটিভ। আর যদি ব্যান্ড ফর্ম না হয়
তার মানে আমার সিরামের মধ্যে ওই ভাইরাল অ্যান্টিজেনটা নেই, তার মানে রিপোর্ট হচ্ছে নেগেটিভ। এই ধর করোনা ভাইরাসের যে অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে জিনিসটা অনেকটা কিন্তু ওই রকম, এগুলো কিন্তু ইমিউনো ডায়াগনস্টিক বা ইমিউনো ডিফিউশন টেস্ট। ঠিক আছে, ছবিটা দেখো, এইটা হচ্ছে অক্টারলোনি ইমিউনো ডিফিউশন। আমরা এরকম একটা স্লাইডে করতে পারি বা একটা প্লেটেও করতে পারি। এখানে দেখো একটা সেন্ট্রাল ওয়েল তৈরি করা হয়েছে, সেন্ট্রাল ওয়েল তৈরি করা হয়েছে। আচ্ছা, সেন্ট্রাল ওয়েলের চারপাশে 4টে বা 6টা আউটার ওয়েলস থাকে। দিজ আর প্লেসড ইকুইডিস্ট্যান্টলি, ইকুইডিস্ট্যান্টলি মানে একদম সমান দূরত্বে করা হয়। ঠিক আছে, যেভাবে বললাম যে জেলটাকে কাস্ট করা হয়, করার পরে ওখানে গ্লাস রড দিয়ে নিক তৈরি করা হয়, বা নিক না মানে ট্রাফ গুলো তৈরি করা হয়, ট্রাফ বা ওয়েল তৈরি করা হয়। যদি গোল হয় এটাকে আমরা ওয়েল বলি, আর যদি লম্বা একটা খাঁজ কাটা হয় তাহলে সেটাকে আমরা ট্রাফ বলি। তাহলে একটা সেন্ট্রাল ওয়েল থাকে আর 4টে থেকে 6টা আউটার ওয়েলস থাকে। এবার মোটামুটি হয়তো আন্দাজ করতে পারছো সেন্ট্রাল ওয়েলটার মধ্যে দেওয়া হয় অ্যান্টিবডি, সেন্ট্রাল ওয়েলটার মধ্যে অ্যান্টিবডি দেওয়া হবে। আর তার পাশে যে আউটার ওয়েলগুলো, আউটার ওয়েলের মধ্যে দেওয়া হবে অ্যান্টিজেন। এইবার এই অ্যান্টিজেন যদি ডিফারেন্ট টাইপের হয়, ধর আমি সিরাম দিলাম, সিরামের মধ্যে তো বিভিন্ন অ্যান্টিজেনিক প্রোটিন আছে, তাহলে সিরাম ইজ আ মিক্সচার অফ অ্যান্টিজেনস। তাহলে আমি সেন্ট্রাল ওয়েলে যে অ্যান্টিবডিটা দেব সেটা আমার মনোস্পেসিফিক অ্যান্টিবডি হতে পারে। মনোস্পেসিফিক অ্যান্টিবডি মানে সেটা একটা অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। আবার মাল্টি স্পেসিফিক অ্যান্টিবডিও হতে পারে, মাল্টি স্পেসিফিক মানে বিভিন্ন অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। ঠিক আছে, যদি সেটা মনোস্পেসিফিক হয় তাহলে আমি দেখবো যে একটা সিঙ্গেল এরকম আর্ক তৈরি হয়েছে। আর্ক, আর্ক মানে এরকম একটা কার্ভ লাইন, সিঙ্গেল এরকম একটা আর্ক তৈরি হয়েছে, মানে অ্যান্টিবডি তার স্পেসিফিক অ্যান্টিজেনের সঙ্গে মিট করেছে। এবার এখানে অনেক রকম প্যাটার্ন হতে পারে। এই যে আর্কটা তৈরি হলো, এই আর্কটা তাহলে কি, আর্কটাকে আমি কি ব্যান্ড বলবো, আর্ক যেটা তৈরি হলো আর্কটাকে আমি কি ব্যান্ড বলবো, কি ব্যান্ড বলে এটাকে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলে এটাকে কি ব্যান্ড বলে? প্রেসিপিটেন। হ্যাঁ, ইয়েস, প্রেসিপিটিন ব্যান্ড, প্রেসিপিটিন ব্যান্ড। তাহলে এই প্রেসিপিটিন ব্যান্ডের বিভিন্ন প্যাটার্ন হতে পারে। হ্যাঁ, সেই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে ছবি দিয়ে বোঝানো আছে সবটাই, যে আমরা আইডেন্টিটি কিভাবে বুঝবো। প্রথম কথা হচ্ছে যেটা আমরা এখানে এই পার্টটা দেখতে, ইয়েটা আর্কটা যেটা দেখতে পেলাম, ঠিক সেই রকম একটা আর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে কি দেখানো হচ্ছে, 1 আর 2 মানে দুটো আউটার ওয়েল, দুটো আউটার ওয়েলে আমরা দেখছি এক্স এক্স, এক্স এক্স মানে একই ধরনের অ্যান্টিজেন, একই ধরনের অ্যান্টিজেন। আর সেন্ট্রাল ওয়েল মানে যেটা অ্যান্টিবডি থাকে সেখানে আছে অ্যান্টি এক্স অ্যান্টিবডি, অ্যান্টি এক্স মানে এক্স স্পেসিফিক অ্যান্টিবডি। তাহলে এইরকম যদি একটা কার্ভ আমরা দেখতে পাই যেখানে কি হচ্ছে যে দুটো প্রেসিপিটেশন লাইন মিশে গেছে, মিশে গিয়ে একটা আর্ক ফর্ম করেছে, তখন আমরা কি বুঝবো যে এই দুটো ওয়েল মানে যে দুটো ওয়েলের মাঝে এই আর্কটা তৈরি হয়েছে সেই দুটো ওয়েলে সিমিলার অ্যান্টিজেন আছে, similar antigen. So this unites. These two lines unite. This is this is called a band of identity. Identity মানে identical antigens আছে. Precipitation appears as a continuous line in the form of an arc between the two outer wells and the central well. There are no spars at the angle, and this type of reaction is termed as band of identity. এবার নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ছবিটা দেখো আগে, লেখাটা নয়, ছবিটা দেখো, ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা আর্ক ফর্ম হয়েছে, দুটো আউটার ওয়েল আর সেন্ট্রাল ওয়েলের মাঝখানে একটা আর্ক ফর্ম হয়েছে, কিন্তু একটা আর্কের একদিকের লাইনটা একটু এগিয়ে গেছে। এই যে অংশটা এগিয়ে গেল এটাকে আমরা বলি স্পার, স্পার SPUR, এই অতিরিক্ত অংশটাকে বলা হয় স্পার। তাহলে এখানে যদি স্পার তৈরি হয় তাহলে বুঝতে হবে দিস টু antigens have partial identity, partial identity মানে অ্যান্টিজেন এক্স আর অ্যান্টিজেন XY। এখানে বোঝানোর সুবিধা করে দেওয়ার জন্য নামগুলো এরকম করা হয়েছে, অ্যান্টিজেন এক্স আর অ্যান্টিজেন XY, মানে দুটোর মধ্যে পার্শিয়াল সিমিলারিটি আছে, কিন্তু
এক নম্বর ওয়েলে যেটা আছে, যেটা হচ্ছে একটা মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন, তার এক্স ওয়াই যে অ্যান্টিজেন, যার কিনা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা এপিটোপ এক্স এর সঙ্গে ম্যাচ করছে, কিন্তু সেটা ছাড়াও অন্য এপিটোপ আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের স্পার ফরমেশন আমরা যদি দেখতে পাই, তাহলে এটাকে আমরা বলবো কেস অফ পার্শিয়াল আইডেন্টিটি। এবং এখানে মনে রাখবে যে স্পারটা যেদিকে ইন্ডিকেট করবে, মানে যেদিকে লাইনটা মুভ করবে, সেইটা হচ্ছে অ্যান্টিজেন অফ মাচ সিম্পলার কম্পোজিশন। মাচ সিম্পলার কম্পোজিশন, যেটা সিম্পলার অ্যান্টিজেন সেটার দিকে স্পারটা ইন্ডিকেট করবে, আর যেটা কমপ্লেক্স অ্যান্টিজেন সেটার দিকে স্পার দেখা যাবে না। ঠিক আছে, তাহলে if a solution with antigens x and y is placed in well 1, a solution with antigen x only is placed in well 2, and antiserum containing the antibodies specific for both x and y is placed in well 3. A reaction similar to that appearing in figure 2 will occur. এখানে the spar indicates towards the x y well spar reaction দেখা যায়, স্পারটা ইন্ডিকেট করে towards the number 2 well containing the x antigen. This indicates that the two antigenic materials in wells 1 and 2 are related, identity আছে, but material in well 1 possesses an antigenic specificity not possessed by the second antigen in well 2. Such a reaction with spar formation indicates partial identity. আর যেটা বললাম যে স্পারটা যেদিকে ইন্ডিকেট করবে সেইটা হচ্ছে মাচ সিম্পলার অ্যান্টিজেন। আরেকটা ঘটনা হতে পারে, ঠিক আছে, এখানে যেমন দেখতে পাচ্ছ যে দুটো প্রেসিপিটিন লাইন ক্রস করেছে, মানে প্রেসিপিটিন লাইন দুটো কখনোই জুড়ে যায়নি এবং কোনো আর্ক ফর্ম করেনি, একটা আরেকটাকে ইন্টারসেক্ট করেছে। দিস ইজ আ কেস অফ নন আইডেন্টিটি। নন আইডেন্টিটি মানে when the two outer wells contain two antigens which are completely different, they share no epitope or no antigenic determinants with each other. তাদের কোনো এপিটোপের মিল নেই, কোনো নেচারে বা কেমিক্যাল কম্পোজিশনে মিল নেই, তারা সম্পূর্ণ দুটো আলাদা আলাদা অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডিটা আমি আগেই বলেছি যে মাল্টিভ্যালেন্ট অ্যান্টিবডি, যেটা বা মাল্টি স্পেসিফিক অ্যান্টিবডি, যেটা এক্স অ্যান্টিজেনের সঙ্গেও ইন্টারাক্ট করতে পারে, ওয়াই অ্যান্টিজেনের সঙ্গেও ইন্টারাক্ট করতে পারে। তাহলে 1 আর 3 ওয়েলের মধ্যে যে লাইনটা ফর্ম হয়েছে, দ্যাট ইজ ডিউ টু ইন্টারাকশন অফ দ্য অ্যান্টিবডি উইথ এক্স অ্যান্টিজেন। আর 2 আর 3 ওয়েলের মধ্যে যে প্রেসিপিটিন লাইনটা ফর্ম হয়েছে, দ্যাট ইজ ডিউ টু ইন্টারাকশন অফ দ্য অ্যান্টিবডি উইথ দ্য ওয়াই অ্যান্টিজেন। বাট এক্স অ্যান্টিজেন অ্যান্ড ওয়াই অ্যান্টিজেন, they do not possess any identical epitopes, any identical characters. So the two precipitin lines cross each other. This is the third case. This is called the case of non-identity. তাহলে অক্টালোনি মেথডে প্লেটের মধ্যে প্রেসিপিটিন ব্যান্ড গুলোর চেহারা দেখে আমরা কিন্তু আন্দাজ করতে পারি যে অ্যান্টিজেনের নেচারটা কিরকম। ঠিক আছে, এখানে দেখো, এখানে এটাও হচ্ছে ডাবল ডিফিউশন মেথড, ডাবল ডিফিউশন, যেখানে কিনা সেন্ট্রাল ওয়েলে অ্যান্টিজেনটা দেওয়া হয়েছে, অ্যান্টিজেনটা দিয়ে এখানে দেখা হয়েছে, বিভিন্ন স্যাম্পল দিয়ে দেখা হয়েছে। এইবারে আচ্ছা, তোদের কোনো অন্য ক্লাস বা পড়ানো টিউশন নিজেদের পার্সোনাল কাজ কিছু আছে, তাহলে আমি ইলেকট্রোফোরেসিস আজকে শুরু করব, না হলে নেক্সট ডেতে শুরু করব। বল, কারোর কোনো কাজ থাকলে বলতে পারিস। না হলে আর 10 মিনিট আমি নেব, তাহলে এটা শেষ করে দেবো আজকে। নেই তোমার? নেই ম্যাম। সবাই মানে কারোর কোনো প্রবলেম থাকলে বল, যাদের নেই তাদের বলতে হবে না, কারোর যদি প্রবলেম থাকে তাহলে বল, তাহলে আমি 10টা মিনিট পড়িয়ে দেবো। ঠিক আছে, আমি রকেট ইলেকট্রোফোরেসিসটা বলে দিই, বলে আজকে শেষ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা অ্যাক্টিভ টেকনিকে আসছি। প্যাসিভ ইমিউনোডিফিউশন পড়লাম, এবার আমরা ইলেকট্রোফোরেটিক টেকনিক পড়বো, যেটাকে
কমনলি ইমিউনো ইলেকট্রোফোরেসিস বলা হয়। এখানে কি করা হয় যে ইমিউনো ডিফিউশন ইজ কম্বাইন্ড উইথ ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল কারেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে টু স্পিড থিংস আপ। স্পিড থিংস আপ মানে এটা সুবিধা হচ্ছে যে এটা অনেক তাড়াতাড়ি শেষ হবে, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ফোর্স অ্যাপ্লাই করছি মলিকিউলগুলো অনেক তাড়াতাড়ি ডিফিউজ করবে এবং রিয়াকশনটা তাড়াতাড়ি কমপ্লিশনের দিকে যাবে। আমাকে ওই 48 থেকে মানে 48 to 72 hours ওয়েট করতে হবে না। Electrophoresis is a technique which separates molecules using electrical current. Small molecules move faster than large. Small molecules ছোট পোর সাইজ দিয়েও খুব তাড়াতাড়ি মুভ করতে পারবে। Naturally, small molecules will move faster. For immunoelectrophoresis, antigen and antibody migrate through the gel faster. This can be either a single diffusion technique or a double diffusion technique. মানে যদি শুধু ভালো করে বুঝে নাও, যদি শুধু অ্যান্টিজেন মাইগ্রেট করে সিঙ্গেল ডিফিউশন, যদি শুধু অ্যান্টিবডি মাইগ্রেট করে সিঙ্গেল ডিফিউশন, যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটোই মাইগ্রেট করে তাহলে ডাবল ডিফিউশন, আর যদি একটা ডিরেকশনে মুভ করে তাহলে হচ্ছে সিঙ্গেল ওরিয়েন্টেশন বা সিঙ্গেল ডাইমেনশন। আর যদি একটা ওরিয়েন্টেশনে মুভ করার পর সেটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে আবার তার প্যারালালে রান করানো হয়, প্যারালাল নয় সেটার ইয়েতে 90 ডিগ্রিতে মুভ আবার যদি মাইগ্রেট করানো হয় তাহলে সেটা হচ্ছে ডাবল ডাইমেনশন, মানে একবার হরাইজন্টালি একবার ভার্টিক্যালি রাইট অ্যাঙ্গেলে যদি রান করানো হয়। আচ্ছা, এইবার রকেট ইমিউনো ইলেকট্রোফোরেসিস ইজ দ্য বেসিক টেকনিক। প্রথম এটা পড়া হয়েছিল, এটা রকেট ইমিউনো ইলেকট্রোফোরেসিস, এটাকে সংক্ষেপে RID বলা হয়। এখানে কি করা হয়, অ্যান্টিবডি অনেকটাই এটা দেখবে যে রেডিয়াল ইমিউনো ডিফিউশন আমরা যেমন দেখেছিলাম না, ছবিটা দেখ এইটা রেডিয়াল ইমিউনো ডিফিউশন আমরা যেটা দেখেছিলাম অনেকটা সেই রকমই। এখানে কি করা হচ্ছে, অ্যান্টিবডি হ্যাজ বিন মিক্সড ইনটু দ্য জেল। ওখানেও আমরা অ্যান্টিবডিটাকে স্প্রেড করেছিলাম জেলের উপরে, এখানেও অ্যান্টিবডিটাকে জেল কাস্ট করার সময় জেলের মধ্যে মিক্স করে দেওয়া হলো। তাহলে অ্যান্টিজেন ওয়েল তৈরি করার পর অ্যান্টিজেন অ্যাড করা হলো, আমি জেলটা কাস্ট করলাম, অ্যান্টিবডি মিক্স করে দিলাম, এবার জেলের মধ্যে আমি ওয়েলগুলো তৈরি করলাম। ওয়েলগুলো তৈরি করার পর ওয়েলের মধ্যে আমি অ্যান্টিজেন অ্যাপ্লাই করছি। অ্যান্টিজেনের কনসেন্ট্রেশন ডিফার করছে, ঠিক আছে, ডিফারেন্ট কনসেন্ট্রেশনের অ্যান্টিজেন। এইবার ইলেকট্রিক্যাল কারেন্ট হ্যাজ বিন অ্যাপ্লাইড অ্যান্ড দ্য অ্যান্টিজেনস উইল মুভ ফরওয়ার্ড অ্যান্ড এখানে না দুবার অ্যান্টিজেন হয়ে গেছে, এটা দুবার হবে না। অ্যান্টিজেন উইল মুভ ফরওয়ার্ড অ্যান্ড উইল বাইন্ড টু অ্যান্টিবডি। মানে অ্যান্টিজেন যখন মুভ করছে সেটা অ্যান্টিবডির মধ্যে দিয়েই মুভ করছে, কারণ জেল ম্যাট্রিক্সের মধ্যেই আমি অ্যান্টিবডিটাকে ইউনিফর্মলি স্প্রেড করে দিয়েছি। এইবার যেখানে দুটো ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশনে আসবে, অপটিমাল কনসেন্ট্রেশনে আসবে, সেখানে প্রেসিপিটেন্ট ব্যান্ড তৈরি হবে। এই ইমিউনো ইলেকট্রোফোরেসিসে যেহেতু আমি ইলেকট্রিক্যাল কারেন্ট অ্যাপ্লাই করি, ফলে কি হচ্ছে যে অ্যান্টিজেনটা খুব তাড়াতাড়ি মুভ করে, এবং যেহেতু খুব তাড়াতাড়ি মুভ করে ওর এপিকাল পয়েন্টটা খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যায়, এবং প্রেসিপিটেন্ট ব্যান্ড যেটা তৈরি হয় সেটা এইরকম একটা রকেটের মাথার মতো শেপ নেয়, রকেটের অ্যাপেক্সের মতো শেপ নেয়। সো this is commonly known as the rocket immunoelectrophoresis. Rocket immunoelectrophoresis. Basically, this is a single diffusion technique, and this is a single dimension technique also, like the radial immunodiffusion. Dissolution and reformation occurs. Height of the precipitin band is related to the concentration of antigen. দেখো ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এই যে রকেটগুলো ফর্ম হয়েছে এগুলো বিভিন্ন হাইটে, মানে স্টার্টিং পয়েন্ট থেকে বিভিন্ন হাইটে রকেটগুলোর অ্যাপেক্স আছে। সো হাইট অফ দ্য রকেট ডিফার্স, height of the precipitin band differs, and this is directly proportional to the antigen concentration. Antigen concentration যত বেশি হবে এই রকেট লাইক precipitin ব্যান্ডের হাইট তত বেশি হবে। বুঝতে পারলে? This precipitin arcs are rocket like, so this is known as rocket immunoelectrophoresis. Antigen is electroforced into the gel containing antibody. The distance from the starting well to the front of the rocket-shaped arc is related to the antigen concentration. তাহলে this is a semi-quantitative technique.
ঠিক আছে, এখান থেকে আমি কোয়ান্টিফাই করতে পারি। এখানেও দেখো ওয়েল গুলো দেখানো হচ্ছে, প্রত্যেকটা থেকে রকেট লাইক প্রেসিপিটেন্ট ব্যান্ড তৈরি হয়েছে। এবারে নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইমিউনো ইলেকট্রোফোরেসিস। ইমিউনো ইলেকট্রোফোরেসিস আমি কি করব, এটা হচ্ছে ডাবল ডাইমেনশন টেকনিক। ডাবল ডাইমেনশন টেকনিক মানে আমি না এগুলো ছোট ছোট করে বলছি, তোদের অসুবিধা হলে আমি পরের দিন আবার বোঝাবো এগুলো, হ্যাঁ, আবার ইলাবোরেট করে বুঝিয়ে দেবো। তোরা একটু পুরো পেপারটা যাতে পড়িস সেই জন্য আমি এগুলো মেনশন করে দিচ্ছি। যখন পড়বি সবকটাই পরপর পড়বি, পুরোটাই রিডিং করবি, তাহলে কম্পেয়ার করতে পারবি। ইমিউনো ইলেকট্রোফোরেসিসটা হচ্ছে ডাবল ডাইমেনশন টেকনিক। ডাবল ডাইমেনশন মানে এখানে কি করা হয়, প্রথমে ইলেকট্রোফোরেসিস করা হয় একটা অ্যান্টিজেনিক স্যাম্পল নিয়ে। অ্যান্টিজেনিক স্যাম্পল মানে যে সাপোজ একটা অ্যান্টি সিরাম যার মধ্যে অ্যান্টিজেন মিক্সচার আছে, ঠিক আছে, বা আমার আর্টিফিশিয়াল কোনো অ্যান্টিজেন মিক্সচার, সেটা নিয়ে আমি প্রথমে জেলের মধ্যে দিয়ে ইলেকট্রোফোরেসিস করলাম। অ্যান্টিজেন মানে তো প্রোটিন, তাহলে আমাকে বলতো যে প্রোটিন সেপারেশনের জন্য আমি কি জেল ইউজ করি, কি ধরনের জেল ইউজ করি প্রোটিন সেপারেশনের জন্য, কে বলতে পারবে দেখি? থিওরি পরীক্ষা তো দিচ্ছি আমরা। 11টা আমরা সাধারণত করি না, করতে পারি, করা যাবে না যে তা নয়। আমরা সাধারণত পলিঅ্যাক্রিলামাইড জেল ইউজ করি, ঠিক আছে, যেটাকে পেজ বলা হয় সংক্ষেপে, পিএজি, পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। কারণ অ্যান্টিজেনটা তো বেসিক্যালি প্রোটিন সলিউশন, প্রোটিন মিক্সচার, তো এটা আমরা পলিঅ্যাক্রিলামাইড জেল সাধারণত ইউজ করি। 11 বা 1100 করতে পারি। তো তাহলে পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস করে প্রথমে আমরা আমার স্যাম্পেলের মধ্যে যতগুলো অ্যান্টিজেন আছে সবকটাকে সেপারেট করে ফেলি, ঠিক আছে, সেগ্রিগেট করে ফেলি। সেগ্রিগেট করার পরে এটাকে কি করা হয়, যে অ্যান্টিজেনগুলো সেগ্রিগেট হয়েছে দেখতেই পাচ্ছিস, এবারে কি করা হয়, এর রাইট অ্যাঙ্গেলে মানে ওরা যে সেগ্রিগেট হয়েছে এর রাইট অ্যাঙ্গেলে একটা ট্রাফ বা লম্বা একটা ওয়েল কাটা হয়। এই লম্বা ওয়েলটা কাটার পর ওই লম্বা ওয়েলের মধ্যে অ্যান্টিবডিটা দেওয়া হয়। অ্যান্টিবডিটা দিলে কি হবে, এবার আমার জেলের মধ্যে অ্যান্টিজেনগুলো সেগ্রিগেট হয়ে রয়েছে, অ্যান্টিবডিটা ডিফিউজ করতে শুরু করে। ডিফিউজ করতে শুরু করবে মানে গোটা জেলের মধ্যেই অ্যান্টিবডিটা মাইগ্রেট করে। হ্যাঁ, যখন মাইগ্রেট করছে তখন যেখানে ওর স্পেসিফিক অ্যান্টিজেনটা পাবে, এতগুলো সেগ্রিগেটেড ব্যান্ডের মধ্যে যেখানে ওই অ্যান্টিবডির স্পেসিফিক অ্যান্টিজেনটা পাবে সেখানে ও বাইন্ড করে যাবে, এবং সেখানেই একটা ভিজিবল মানে ওই যে ক্লাউডিনেস বা টার্বিড ক্লাউড, ওই রকম একটা ভিজিবল প্রেসিপিটিং ব্যান্ড তৈরি হবে। ওই ব্যান্ডটা দেখে আমি বুঝতে পারবো যে সাপোজ আমি পেশেন্টের সিরাম নিয়েছি অ্যান্টিজেন মিক্সচার হিসেবে, সেটাকে সেগ্রিগেট করেছি। এবার ধর আমি এইচআইভি অ্যান্টিজেন আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমি এইচআইভির ওই স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি সেইটা আমি দিলাম ট্রাফের মধ্যে, অ্যান্টিবডিটা মুভ করলো। যদি ওটা প্রেসিপিটেন্ট ব্যান্ড, আমি টাইমটা জানি যে আমার ইনকিউবেশন টাইম কত, আমার টেম্পারেচার ময়েশ্চার কত, তাহলে এই ইনকিউবেশন টাইমের পরে যদি ব্যান্ড ফর্ম হয় তাহলে আমি বুঝবো পেশেন্টের সিরামে এইচআইভি অ্যান্টিজেন আছে। আর যদি ব্যান্ড ফর্মেশন না হয় তাহলে আমি বুঝবো যে ডিফিউশন হয়ে গেছে অ্যান্টিবডির, কিন্তু অ্যান্টিবডি তার স্পেসিফিক অ্যান্টিজেনটাকে পায়নি, তার মানে পেশেন্টের সিরামের মধ্যে এইচআইভি অ্যান্টিজেন নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পুরোপুরি ডায়াগনস্টিক টেকনিক। ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা এগুলো কিন্তু ইউজ করি, এইভাবে ইমিউনো ডায়াগনস্টিক টেস্ট করা হয়। আইদার আমি অ্যান্টিজেনকে ডিটেক্ট করতে পারি অথবা আমি অ্যান্টিবডিকে ডিটেক্ট করতে পারি। অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিজেন ডিটেক্ট করতে চাইলে আমি অ্যান্টিবডিটা লোড করব, আর যদি কোনো একটা অ্যান্টিবডিকে ডিটেক্ট করতে চাই তাহলে আমি তার অ্যান্টিজেনটাকে লোড করব, ঠিক আছে। এইটা হচ্ছে ইমিউনো ইলেকট্রোফোরেসিস। আমি পরের দিন আবার বলবো, তোরা একটু পড়ে নিবি, আবার আমি এগুলো বুঝিয়ে দেবো, কারণ আমি তাড়াতাড়ি বলছি জাস্ট তোদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য, যখন পড়বি যাতে এগুলো মনে থাকে। আচ্ছা, আগেই বলেছি এটা 2 ডাইমেনশনাল, আমি ডিটেলে এখান থেকে আর পড়ছি না। এবারে নেক্সট আমি যেটা একটুখানি বলে দেবো সেটা হচ্ছে যে ইমিউনো ফিক্সেশন টেকনিক। ইমিউনো ফিক্সেশন টেকনিকটা কি, সেটা হচ্ছে যে ইমিউনো ইলেকট্রোফোরেসিস আর ইমিউনো প্রেসিপিটেশন দুটোকে যখন একসঙ্গে করা হয় সেইটা হচ্ছে ইমিউনো ফিক্সেশন টেকনিক। এখানে কি করা হয় যে 11 জেলের উপরে বা পলিঅ্যাক্রিলামাইড জেলে প্রথমে
স্যাম্পলটাকে আমার ইলেকট্রোফোরেসিস করা হয়। স্যাম্পলটাকে ইলেকট্রোফোরেসিস করার পরে তার উপরে অ্যান্টিবডি সলিউশনটা দিয়ে দেওয়া হয়। তার মানে প্রথমে হলো ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোফোরেসিস করে আমি অ্যান্টিজেন সলিউশনটাকে সেগ্রিগেট করে ফেললাম। তারপরে আমি পুরোটার উপরে অ্যান্টিসিরাম বা অ্যান্টিবডি সলিউশন দিয়ে দেবো, যার মধ্যে আমার অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডিটাও আছে। ঠিক আছে, তাহলে এটা হলো ইমিউনো ফিক্সেশন। তাহলে যদি ওই আগেরটার মতোই, যদি ওই অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে তাহলে প্রেসিপিটিন বন্ড ফর্ম করবে, ব্যান্ড ফর্ম করবে। আর যদি অ্যান্টিজেনটা প্রেজেন্ট না থাকে তাহলে প্রেসিপিটিন বন্ড ব্যান্ড তৈরি হবে না। ঠিক আছে, তাহলে visible precipitin band formation indicates positive result and absence of precipitin band indicates negative result. এই হচ্ছে ইমিউনো ফিক্সেশন টেকনিক। আমি আবারও বলছি, ইমিউনো ইলেকট্রোফোরেসিস আর ইমিউনো ফিক্সেশন এগুলো আমি আবার পড়াবো। ওরা খালি এইটা দেখে নে, সোর্সেস অফ এরার ইলেকট্রোফোরেসিসে কি কি হতে পারে। আমাকে বাফারটা ঠিকঠাক ইউজ করতে হবে, বাফার পিএইচটা আমাকে মেনটেন করতে হবে। যেমন আমি যদি ইমিউনোগ্লোবিউলিন সেগ্রিগেট করতে চাই তাহলে আমাকে 8.3 পিএইচ ইউজ করতে হবে। টাইমিং, ইনকিউবেশন টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারেন্টটা কতটা দেবো, কতটা ভোল্টেজ অ্যাপ্লাই করব সেটা খুব ইম্পর্টেন্ট, বেশি বা কম করা যাবে না। রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ঠিক ঠিক দিতে হবে, অ্যান্টিজেন কনসেন্ট্রেশন কতটা দেবো, অ্যান্টিবডি কনসেন্ট্রেশন কতটা দেবো সেগুলো মেনটেন করতে হবে প্রপারলি। আরেকটা খুব ভাইটাল ব্যাপার, সেটা হচ্ছে অ্যাপ্লাইং কারেন্ট ইন রং ডিরেকশন। আমি কাকে মুভ করাতে চাইছি, অ্যান্টিজেনকে না অ্যান্টিবডিকে, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে সেইভাবে আমি ইলেকট্রিক্যাল ফোর্সটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এই লাস্টের টেকনিকগুলো, ইলেকট্রোফোরেস্টিক টেকনিকগুলো আমি আবার বলবো। আর যা পড়ালাম তার থেকে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বল। তোরা কিন্তু পড়বি, তোদের অলরেডি আগের দিন আমি প্রেসিপিটেশনের পেপারটা পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আর আজকে এই স্লাইডটাও পাঠিয়ে দেবো। আচ্ছা, আগের দিন অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশনের কোনো স্লাইড পাঠিয়েছি কি? না ম্যাম। পাওয়ার পয়েন্ট পাঠাইনি তো, ঠিক আছে, ওটা আর একটু মডিফাই করে পাঠাতে হবে। কিন্তু আমি পেপার যেটা দিয়েছি বুক চ্যাপ্টার সেটাতে সব কিছু পাবি, প্লাস এই স্লাইডটাও আমি পাঠিয়ে দিচ্ছি। পড়াটা কিন্তু শুরু করে দে, ফেলে রাখিস না, কারণ এই টেকনিকগুলো না যখন বোঝাচ্ছি, অলরেডি ধর 1 সপ্তাহ হয়ে গেছে, যখন বোঝাচ্ছি তখনই না পড়লে এগুলো খুব একটা মাথায় থাকে না। এই আজকে টেকনিকগুলো পড়ালাম, আজকে বা কালকের মধ্যেই পড়বি, ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি আজকে এন্ড করব, নেক্সট উইকে ক্লাস নেব আবার। আর নেক্সট ম্যাম যেদিন, হ্যাঁ বল দি। বলছি আমাদের যদি প্র্যাকটিক্যাল কিছু লেখার থাকে দিয়ে দিতে পারেন, মানে তাহলে সুবিধা হয়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল লেখা দিয়ে দেবো। আমি তো তোদের আগের সেমিস্টারেই ভুল করে পাঠিয়ে দিয়েছিলাম না হ্যাঁ ম্যাম। তাই আমার তো প্র্যাকটিক্যাল আইডেন্টিফিকেশন? হ্যাঁ, আমার কাছে আছে পিডিএফ করা, আমি আবার পাঠিয়ে দেবো। তার তখন কিছু অল্পই দিয়েছিলাম বা অল্প করতে বলেছিলাম, আমি দেখে নেবো, একবার দেখে নিয়ে পাঠিয়ে দেবো আরেকবার সেন্ড। ম্যাম এবার কি সব করতে হবে? আগের বার তো মানে হ্যাঁ, টাইম কম এবারে বলে। তো টাইম আছে এখনো। হ্যাঁ। হ্যাঁ, আমি দেখে নেবো আরেকবার কি কি। তখন আমার মাথায় ছিল যে ওই সেমিস্টারে তোদের পরীক্ষা দিতে হবে, কাজে আমি খুব বেশি ইয়ে করিনি, খুব বেশি আমি ওখান থেকে আনিনি, খাতা থেকে। মেন খাতাটাতে তো প্রচুর জিনিস আছে, আমি দেখে নেবো কত কি আছে। আচ্ছা, ফৌজিয়া কি বলেছে, সো ইট ক্যান বি ইউজড ইন সেরোলজিক্যাল টেকনিক। ইয়েস, ইট ক্যান বি ইউজড ইন সেরোলজিক্যাল টেকনিক। সেরোলজিক্যাল টেকনিক মানে আমরা যেখানে সিরাম দিয়ে যেটা করি, হ্যাঁ, সিরাম দিয়ে অ্যান্টিসিরাম আমরা ইউজ করতে পারি, অ্যান্টিবডি কন্টেনিং প্রিপারেশন দিয়ে, সেটার কথাই তো এতক্ষণ বললাম যে সেটা আমি করতে পারি। পেশেন্ট সিরামটাকে আমি সেগ্রিগেট করে নিতে পারি ইলেকট্রোফোরেসিস করে, হ্যাঁ, তাতে অ্যান্টিজেনগুলো স্প্রেড হয়ে যাবে, সেগ্রিগেটেড হয়ে যাবে। তারপরে আমি স্পেসিফিক অ্যান্টিবডিটা দিয়ে ইমিউনোফিক্সেশন করতে পারি, অ্যান্টিবডিটা বা ইমিউনো ডিফিউশন করতে পারি। আমি যদি অ্যান্টিবডি সলিউশনটাকে স্প্রেড করে দিই জেলের উপরে, তাহলে সেটা ইমিউনোফিক্সেশন। আর যদি একটা ট্রাফ বা ওয়েল কেটে তার মধ্যে আমি অ্যান্টিবডি সলিউশনটা দিই এবং সেটা নিজে নিজে ডিফিউজ করে অ্যান্টিজেনকে মিট করে, তাহলে সেটা হচ্ছে ইমিউনো ডিফিউশন বা ইমিউনো ইলেকট্রোফোরেসিস।
ঠিক আছে ফৌজিয়া? Yes, ma'am. ফৌজিয়া, তোর লেখাটা আমি কিছুটা দেখেছি, আমি তোকে ফোন করব, ফোন করে বাকি যা ইনস্ট্রাকশন দেওয়ার দিয়ে দেব, ঠিক আছে? Okay, ma'am. প্রতীক্ষা, তোর একটা কিছু লেখা পাঠানোর কথা ছিল আমাকে। প্রতীক্ষা, সামারি করে পাঠানোর কথা ছিল, তুই ওটা এই সপ্তাহের ओ, মধ্যেই मैम পাঠা। হ্যাঁ, आपने कहा था कि वो पीडीएफ जो मैंने सेंड किया है उसे आप হুম। रीड करके अगर आपने उसे अप्रूव किया तो उसके बाद समरी না, लिखोगे। আমি যে তোকে রিড করে ওটা বললাম যে ওটা যদি তুই আমাকে একটা সামারি করে দিতে পারিস তাহলে ঠিক আছে। একবার ठीक তোর है সঙ্গে मैम, আমার বোধহয় मैं लिख কথা के হয়েছিল। आपको হ্যাঁ, আমি যেটা বললাম যে তুই যদি ওটা নিজে বুঝতে পারিস, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পেপার, দেন ইউ রাইট আ সামারি, ওকে, সামারি অর অ্যাবস্ট্রাক্ট, দেন সাপোজ উইদিন 300 words, okay, then I will understand that ओके मैम। you have comprehended the paper. It is up to you whether you are understanding the write up, and you have to present also in the seminar. So first of all, আমি বুঝছি কিনা সেটা বড় ব্যাপার নয়, you have to comprehend the paper, ঠিক আছে? So all of you write a summary. ফৌজিয়াকে বলেছিলাম, প্রতীক্ষাকে বলেছিলাম, অঙ্কিতা একটু পিছিয়ে আছে, অঙ্কিতা তুই আমাকে ফোন করিস, ঠিক আছে? আগে কিছু কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি, তুই আমাকে ফোন করিস এক সময়, হ্যাঁ, বা ঠিক মেসেজ আছে। করিস, হুম। তাহলে তোর সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে দীপ, দেবপ্রতিম, স্বর্ণালী, কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এন্ড করি। ওকে। ঠিক আছে। ঠিক আছে, ওকে।